গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়াল। আজ পড়ছি এর ৬ষ্ঠ পর্ব। ঢাকা সেন্ট্রাল জেলে কি কাণ্ড ঘটেছে কেউ তা জানে না। প্রেসিডেন্ট সাহেব জানেন এবং ডিজিএফআই প্রধান মেজর জেনারেল খলিল জানেন। এই দুজনের কেউই মুখ খুলছেন না। প্রেসিডেন্ট আছেন বঙ্গভবনে। রাত ৪টায় তিনি ঘুমোতে গেছেন। তখনও তিনি জানেন না বঙ্গভবনের নিরাপত্তায় নিয়োজিত ৩০০ সৈন্যের পদাতিক দল নিয়ে মেজর ইকবাল বঙ্গভবন ছেড়ে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন। নভেম্বর মাসের হালকা শীতে প্রেসিডেন্ট সাহেবের ভালো ঘুম হচ্ছিল। ঘুম ভাঙল বিকট শব্দে। কি হচ্ছে কি হচ্ছে বলে তিনি জেগে উঠলেন। কি হচ্ছে কেউ বলতে পারল না। বঙ্গভবনের ওপর দিয়ে বিকট শব্দে দুটি মিগ বিমান উড়ে গেল। এর মধ্যে একটি আবার ফিরে এসে বঙ্গভবনের ওপর দিয়ে চক্কর খেতে লাগল। মিগ বিমানের সঙ্গে যুক্ত হল দুটি হেলিকপ্টার। হেলিকপ্টার দুটির সঙ্গে আছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। প্রেসিডেন্ট মোশতাক আতঙ্কে অস্থির হয়ে গেলেন। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। তিনি কর্নেল ওসমানীকে টেলিফোন করে কাঁদো কাঁদো গলায় তক্ষুনি বঙ্গভবনে আসতে বললেন। প্রেসিডেন্টের জন্য সকালের নাশতা নিয়ে এসেছে। প্রেসিডেন্ট চায়ের কাপে বড় চুমুক দিয়ে মুখ পুড়িয়ে ফেললেন। তিনি হাঁ করে বসে আছেন। মুখের জ্বলুনি কমছে না। মাথার ওপর মেঘ বিমান চক্কর দিচ্ছে। তারা কি বোমা বর্ষণ করবে? তিনি বোমার আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন? কবর দেওয়ার মতো শরীরের কোনো অংশ কি অবশিষ্ট থাকবে? মনে হয় না। রেডিও বাংলাদেশ নীরব। তার মানে বড় কিছু একটা ঘটেছে। সেটা কি? ওসমানী বঙ্গভবনে ঢোকার পর জানা গেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট এক রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়েছে। খালেদের সঙ্গে আছেন তার অতি ঘনিষ্ঠ সহচর ৪৬ ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফায়েত জামিল। ক্যান্টনমেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এয়ার মার্শাল তোয়াব খালেদকে সমর্থন জানিয়েছেন। তার নির্দেশেই আকাশে মিগ বিমান উঠছে। শুধু যে ভয় দেখানোর জন্য উঠছে তা না, ফারুকের ট্যাঙ্ক বহরের উপর বোমা বর্ষণের পরিকল্পনাও তার আছে। খালেদ মোশাররফের নির্দেশে ৪৬ বেঙ্গল রেজিমেন্টের অ্যান্টি ট্যাঙ্ক কামান নিয়ে বঙ্গভবন ঘিরে ফেলল। পুরোপুরি যুদ্ধাবস্থা। একদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বাহিনী, অন্যদিকে ফারুকের ট্যাঙ্ক ও আর্টিলারি বহর। দুই দলই মুখোমুখি বসা। সেনাবাহিনী প্রধান জিয়া বন্দী। জিয়ার বাসভবন ঘিরে রাখা সৈন্যদলের প্রধান মেজর হাফিজকে জিয়া জিজ্ঞেস করলেন, আমি কি বন্দী? মেজর হাফিজ হাসলেন। এই হাসির অর্থ জেনারেল জিয়া বুঝতে পারলেন না। অজানা আশঙ্কায় অস্থির হয়ে বেগম জিয়া টেলিফোন করলেন ওসমানীকে। তার একটাই অনুরোধ, জিয়াকে যেন নিরাপত্তা দেওয়া হয়। বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে খালেদ মোশাররফ ৩টি দাবি পাঠিয়েছেন। দাবিগুলো হচ্ছে: ১. সমস্ত ট্যাঙ্ক ও কামান ক্যান্টনমেন্টে ফেরত আসবে। শহরে কিছুই থাকবে না। ২. বঙ্গভবনে বসে ফারুক রশিদের দেশ চালানোর অবসান করবে। তাদের ক্যান্টনমেন্টে ফিরে চেইন অব কমান্ড মানতে হবে। ৩. জিয়া চিফ অব স্টাফ থাকতে পারবেন না। মেজর ফারুক, মেজর রশিদ, ওসমানী এবং প্রেসিডেন্ট রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। খালেদ মোশাররফের ৩ দাবি নিয়ে আলোচনা চলছে। ফারুক বললেন, আমি আমার আর্টিলারি নিয়ে যুদ্ধ করব। ক্যান্টনমেন্টে আমার ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রেসিডেন্ট বললেন, যুদ্ধ করলে ব্যাঙা হয়ে যাবেন। ফারুক চোখ মুখ লাল করে বললেন, ব্যাঙা হয়ে যাব মানে কি? ওপর থেকে যখন বোমা পড়বে তখন ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে যাবেন। একে বলে ব্যাঙা হয়ে যাওয়া। ফারুক বললেন, জটিল সময়ে আপনার ৩য় শ্রেণীর রসিকতা আমার খুবই অপছন্দ। প্রেসিডেন্ট বললেন, রসিকতা বাদ, এখন একটা প্রস্তাব দেই। আপনাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করি। আমার প্রস্তাব নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। মাথা গরম করবেন না। আপনারা দেশ ত্যাগ করবেন, আমিও দেশ ত্যাগ করব। কর্নেল ওসমানী অবাক হয়ে বললেন, দেশ ত্যাগ করে আপনি কোথায় যাবেন? প্রেসিডেন্ট বললেন, আমি বঙ্গভবন ছেড়ে আগা মুসলিনের নিজ বাড়িতে চলে যাব। এটাই আমার জন্য দেশ ত্যাগ। খালেদ মোশাররফ বিকাল ৩টায় জেল হত্যার খবর পেলেন। তিনি শীতল গলায় বললেন, এক জীবনে অনেক রক্ত দেখেছি, আর রক্ত দেখতে চাই না। তবে খন্দকার মুশতাকের বুকে আমি নিজ হাতে ৪টা বুলেট ঢুকিয়ে দেব। ৪ নেতার সৌজন্যে ৪ বুলেট। ফারুক রশিদ গঙের অবসানও আমি ঘটাতে যাচ্ছি। প্রয়োজনে বঙ্গভবন আমি ধুলায় মিশিয়ে দেব। খালেদ মোশাররফ বঙ্গভবনের উদ্দেশ্যে নিজেই যুদ্ধযাত্রা করলেন।
তখন সময় সন্ধ্যা 7টা। একটু আগেই মাগরিবের আজান হয়েছে। একই সময়ে তেজগাঁ বিমানবন্দরে একটা বিমান ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিমানে আছেন মেজর ফারুক এবং মেজর রশিদ সহ 17 জন সেনা কর্মকর্তা এবং তাদের স্ত্রী পুত্র কন্যা। মহিলাদের অনেককেই নীরবে অশ্রুবর্ষণ করতে দেখা গেল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বঙ্গভবনের গেট দিয়ে ঢোকার মুহূর্তে তেজগাঁও বিমানবন্দর থেকে বিশেষ বিমান ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়ল। আইজি প্রিজন নুরুজ্জামানের জেল হত্যা রিপোর্ট। 1975-এর 3 নভেম্বর ভোর 3টায় আমি বঙ্গভবন থেকে মেজর রশিদের একটা ফোন পাই। তিনি আমার কাছে জানতে চান, ঢাকা সেন্ট্রাল জেলে কোনো সমস্যা আছে নাকি? আমি জানালাম, ঠিক এই মুহূর্তের অবস্থা আমার জানা নেই। এরপর তিনি আমাকে জানালেন, কয়েকজন বন্দীকে জোর করে নিয়ে যেতে কিছু সেনা সদস্য জেল গেটে যেতে পারে। আমি যেন জেল গার্ডদের সতর্ক করে দিই। সেই অনুযায়ী আমি সেন্ট্রাল জেলে ফোন করি এবং জেল গেটে দায়িত্বে থাকা ওয়ার্ডারকে মেসেজটি জেলারকে পৌঁছে দিতে বলি, যাতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। 3-4 মিনিট পর বঙ্গভবন থেকে আরেকজন আর্মি অফিসারের টেলিফোন পাই। তিনি জানতে চান আমি ইতিমধ্যেই জেল গার্ডদের সতর্ক করে দিয়েছি কিনা। আমি ইতিবাচক জবাব দেওয়ার পর তিনি আমাকে নিরাপত্তা ব্যবস্থা সচক্ষে দেখার জন্যে জেল গেটে চলে যেতে বলেন। আমি তখন ঢাকা সেন্ট্রাল জেলের ডিআইজি প্রিজনকে ফোন করি। খবরটা জানিয়ে আমি তাকে তাৎক্ষণিকভাবে জেল গেটে চলে যেতে বলি। দেরি না করে আমিও জেল গেটে চলে যাই এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছে যাওয়া জেলারকে আবার গার্ডদের সতর্ক করে দিতে বলি। এরই মধ্যে ডিআইজিও জেল গেটে পৌঁছেন। বঙ্গভবন থেকে পাওয়া খবরটা আমি আবার তাকে জানাই। এর পরপরই মেজর রশিদের আরেকটি ফোন পাই। তিনি আমাকে জানান কিছুক্ষণের মধ্যেই জনৈক ক্যাপ্টেন মুসলিম জেল গেটে যেতে পারেন। তিনি আমাকে কিছু বলবেন, তাকে যেন জেল অফিসে নেওয়া হয় এবং 1 জনাব তাজউদ্দিন আহমদ, 2 জনাব মনসুর আলী, 3 জনাব সৈয়দ নজরুল ইসলাম, 4 জনাব কামারুজ্জামান, এই 4 জন বন্দীকে যেন তাকে দেখানো হয়। এ খবর শুনে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই এবং টেলিফোনে প্রেসিডেন্টকে খবর দেওয়া হয়। আমি কিছু বলার আগে প্রেসিডেন্ট জানতে চান আমি পরিষ্কারভাবে মেজর রশিদের নির্দেশ বুঝতে পেরেছি কিনা। আমি ইতিবাচক জবাব দিলে তিনি আমাকে তা পালন করার আদেশ দেন। কয়েক মিনিটের মধ্যেই 4 জন সেনা সদস্য সহ কালো পোশাক পরা ক্যাপ্টেন মুসলিম জেলগেটে পৌঁছান। ডিআইজি প্রিজনের অফিস কক্ষে ঢুকেই তিনি আমাদের বলেন, পূর্বলিখিত বন্দীদের যেখানে রাখা হয়েছে সেখানে তাকে নিয়ে যেতে। আমি তাকে বলি, বঙ্গভবনের নির্দেশ অনুযায়ী তিনি আমাকে কিছু বলেননি। উত্তরে তিনি জানান তিনি তাদের গুলি করবেন। এ ধরনের প্রস্তাবে আমরা সবাই বিমূঢ় হয়ে যাই। আমি নিজে এবং ডিআইজি প্রিজন ফোনে প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। সে সময় জেলারের ফোনে বঙ্গভবন থেকে মেজর রশিদের আরেকটি কল আসে। আমি ফোন ধরলে মেজর রশিদ জানতে চান ক্যাপ্টেন মুসলিম সেখানে পৌঁছেছেন কিনা। আমি ইতিবাচক জবাব দিই এবং তাকে বলি কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। ক্যাপ্টেন মুসলিম বন্দুকের মুখে আমাকে, ডিআইজি প্রিজন, জেলার ও সে সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সেখানে যাওয়ার নির্দেশ দেন। সেখানে উপরোল্লিখিত বন্দীদের রাখা হয়েছে। ক্যাপ্টেন ও তার বাহিনীকে তখন উন্মাদের মতো লাগছিল এবং আমাদের কারও তাদের নির্দেশ অমান্য করার উপায় ছিল না। তার নির্দেশ অনুযায়ী পূর্বোল্লিখিত 4 জনকে অন্যদের কাছ থেকে আলাদা করা হয় এবং একটি রুমে আনা হয়। সেখানে জেলার তাদের শনাক্ত করেন। ক্যাপ্টেন মুসলিম এবং তার বাহিনী তখন বন্দীদের গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পর নায়েক এ আলীর নেতৃত্বে আরেকটি সেনাদল সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত হতে জেলে আসে। তারা সরাসরি সেই ওয়ার্ডে চলে যায় এবং পুনরায় তাদের মৃতদেহ বেয়নেট চার্জ করে। স্বাক্ষর এন জামান, মহাকারা পরিদর্শক, 5/11/75। নভেম্বরের 4 তারিখ সকাল 7টা। চায়ের কাপ হাতে বঙ্গভবনের নিজের ঘর থেকে বারান্দায় এসেছেন প্রেসিডেন্ট খন্দকার মুশতাক। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাচ্ছেন। মাথায় নেহেরু টুপি, কাঁধে চাদর, এক হাতে পাইপ। তিনি বঙ্গবন্ধুর মতো পাইপ টানতেন, একই তামাক এরিনমোর ব্যবহার করতেন। বারান্দায় তার সেক্রেটারি কুমিল্লা বার্ড খ্যাত মাহবুবুল আলম চাষি চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছিলেন। মুশতাক তার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত। মাহবুবুল আলম চাষি বললেন, জি স্যার, সুপ্রভাত। মুশতাক চায়ের কাপে চুমুক দিয়ে রিস্য গলায় বললেন, তুমি কি জানো একমাত্র আমিই শেখ মুজিবুর রহমানকে তুমি করে বলতাম? জানতাম না স্যার, হঠাৎ এই প্রসঙ্গ কেন?
তোমাকে এতদিন আপনি করে বলেছি, আজ থেকে তুমি করে বলবো। অবশ্যই বলবেন। আপনাকে আনন্দিত মনে হচ্ছে, কারণটা কি বলবেন? কারণ হচ্ছে আমি নিজ বাড়িতে ফিরে যাব, শান্তিমতো ঘুমাবো, গা টেপার জন্য লোক রাখব। সে আমাকে ঘোড়ার মতো দলাই মলাই করবে। খালেদ মোশাররফকে বলবো, বাবারে, আমি বৃদ্ধ লোক, এক পা কবরে দিয়ে রেখেছি, আমাকে ছেড়ে দাও, তোমরা দেশ চালাও, আমার দোয়া থাকল। চাষি বললেন, আপনার নিজের ইচ্ছায় কিছু হবে এরকম মনে হচ্ছে না, তারপরেও চেষ্টা করে দেখতে পারেন। আমি খালেদ ছোকরার কাছে বিদায় প্রেসিডেন্ট হিসেবে একটা জিনিস চাইব, দিবে কিনা কে জানে। স্যার, কি চাইবেন? একটা ট্যাঙ্ক চাইব। ট্যাঙ্কে করে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাব, মাঝে মাঝে নিউ মার্কেটে কাঁচা বাজারে যাব পাবদা মাছ কিনতে। চাষি বললেন, চরম দুঃসময়েও আপনার রসবোধ দেখে ভালো লাগল। খন্দকার মোশতাক বললেন, এখন চরম দুঃসময়? চাষি বললেন, অবশ্যই, কখন কি ঘটবে কিছুই বলা যাচ্ছে না। উইন্টার অফ ডিসকন্টেন্ট। উইন্টার অফ ডিসকন্টেন্ট আবার কি? একটা উপন্যাসের নাম স্যার। ও আচ্ছা, তুমি তো আবার অতিরিক্ত জ্ঞানী, মেজরদের মতো ইন্টারমিডিয়েট পাস না। ভালো কথা, তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, কাজে লাগবে। উপদেশটা হলো, মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না। চাষি বললেন, কেন তর্কে যাব না? খন্দকার মুশতাক বললেন, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দিবে। এখন বুঝেছ? চাষি বললেন, ভেরি ইন্টারেস্টিং। সকাল 11টা। খন্দকার মুশতাক নিজের অফিসে বসে আছেন, সঙ্গে আছেন ওসমানী। এই সময় ঝড়ের মতো ঘরে ঢুকলেন খালেদ মোশাররফ, কর্নেল সাফায়েত জামিল এবং 4 জন সশস্ত্র সৈন্য। খালেদের হাতে কোনো অস্ত্র নেই, তবে কর্নেল সাফায়েত জামিলের হাতে খোলা সাবমেশিন গান। সাফায়েত জামিল প্রেসিডেন্টের দিকে অস্ত্র তাক করে বললেন, আপনি খুনি, আপনার সারা শরীর রক্তে মাখা। 4 নেতাকে আপনি ঠান্ডা মাথায় খুন করেছেন, আমিও আপনাকে ঠান্ডা মাথায় খুন করব, ইউ ওল্ড র্যাট। ওসমানী প্রেসিডেন্টকে আড়াল করে খালেদ মোশাররফকে বললেন, খালেদ, তুমি ব্যবস্থা নাও, আর রক্তপাত না, প্লিজ। খালেদ বললেন, আমি নিজেও রক্তপাত চাচ্ছি না। খালেদের ইশারায় সাফায়েত জামিল অস্ত্র নামিয়ে বললেন, আপনারা খবর পেয়েছেন কিনা আমি জানি না, সেনাপ্রধান জেনারেল জিয়া মেজর রৌফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পেনশন চেয়েছেন। কাগজপত্র আমার সঙ্গে আছে। প্রেসিডেন্ট হিসেবে আপনি পদত্যাগপত্র গ্রহণ করুন এবং খালেদ মোশাররফ বীর উত্তমকে সেনাপ্রধান করার ব্যবস্থা করুন। এতক্ষণ প্রেসিডেন্টের মুখ রক্তশূন্য ছিল, এখন কিছুটা রক্ত ফিরে এলো। তিনি বললেন, হুট করে কাউকে সেনাপ্রধান ঘোষণা করা যায় না। মন্ত্রিসভায় 26 জন মন্ত্রী আছে, তাদের অনুমোদন লাগবে। সাফায়েত জামিল আবার অস্ত্র তাক করতেই খন্দকার মোশতাক বিড়বিড় করে বললেন, মন্ত্রিসভার অনুমোদন একটা ফর্মালিটি ছাড়া কিছু না। খালেদ মোশাররফের সেনাপ্রধান হতে আমি কোনো বাধা দেখি না। মুক্তিযুদ্ধের একজন মহাবীর বাংলাদেশের সেনাপ্রধান, ভাবতেই ভালো লাগছে। মন্ত্রিপরিষদের সভায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উন্নীত করা হল এবং তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হল। তার কাঁধে জেনারেলের ব্যাজ পরিয়ে দিলেন এয়ার মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল এম.এইচ. খান। এই দিনে 2টি বিশেষ ঘটনাও ঘটে। ইন্ডিয়ান এম্বাসির মিলিটারি অ্যাটাচির ব্রিগেডিয়ার ভোরা খালেদ মোশাররফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। তিনি গিফট ট্র্যাপে মোড়া উপহারের একটি প্যাকেটও নিয়ে আসেন। ব্রিগেডিয়ার ভোরার শুভেচ্ছা উপহারের ব্যাখ্যা করা হল অন্যভাবে। খালেদ মোশাররফের অভ্যুত্থান একটি ভারতীয় পরিকল্পনা, খালেদ মোশাররফের হাত ধরে ভারতীয় সেনাবাহিনী ঢুকল বলে। ব্রিগেডিয়ার ভোরার সৌজন্য সাক্ষাতের চেয়ে বড় ঘটনা হল, ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষ হয় ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। মিছিলের নেতৃত্ব দেন খালেদ মোশাররফের মা। খালেদ মোশাররফের এক বোন আমার মার, বেগম আয়েশা ফয়েজ, পরিচিত। তিনি প্রায়ই আমাদের বাবুর রোডের বাসায় আসতেন। ওই মহিলার কারণেই হয়তোবা আমার মা মুজিব দিবস পালনের বিষয়টা জানতেন। তিনি তার ছেলেদের কিছু না জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। হয়তোবা তিনি ধারণা করেছিলেন ছেলেরা বিষয়টা পছন্দ করবে না। একটা বয়সের পর বাবা মা নিজ সন্তানদের ভয় পেতে শুরু করে। সম্ভবত মার তখন সেই বয়স চলছিল। ওই দিনের মিছিলটি ছিল খালেদ মোশাররফের মৃত্যুর ঘণ্টা। মিছিল দেখে লোকজন আঁতকে উঠল। তারা ধারণা করল খালেদ মোশাররফ ভারতের চর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশে তখন ভারত বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে। কারও মনেই নেই বা মনে রাখার চেষ্টা নেই যে
আমাদের স্বাধীনতার পেছনে হাজার হাজার ভারতীয় সৈনিকের জীবনদানের মতো ঘটনা ঘটেছে। দেশে ব্যাপক প্রচারণা চলতে লাগল, লিফলেট বিলি হতে লাগল। খালেদ মোশাররফের হাত ধরে বাকশাল ফিরে আসছে, ভারতীয় সেনাবাহিনী ফিরে আসছে, বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের এক করদ রাজ্য। রাত 11টা, সেনাপ্রধানের ফ্ল্যাগ কার অবন্তীদের বাড়ির সামনে দাঁড়ানো। গাড়ির আগে ও পেছনে সেনাপ্রধানের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র সৈনিকের দুটি মিলিটারি পিকআপ। দরজা খুলল অবন্তী, অবাক হয়ে বলল, চাচা আপনি? খালেদ মোশাররফ বললেন, আমার রাজকন্যা মা, কেমন আছো? আমি ভালো আছি চাচা। দাদাজান আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। আমি যে এখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, এই খবর কি জানো? না তো। রেডিওতে এখনো খবর যায় নাই, কাল ভোরে চলে যাবে। খুব ঝামেলায় ছিলাম বলে তোমার মাছের দাওয়াতে আসতে পারিনি। মাছ কি ফ্রিজে কিছু তোলা আছে? আছে। তাহলে মাছ গরম করতে বলো, আমি দুপুর থেকে কিছু খাইনি। তোমার দাদাজান কি ঘুমোচ্ছেন? হ্যাঁ, তার শরীর খারাপ, জ্বর এসেছে। ঘুম ভাঙাবো? ডেকে তুলি? না, ওনার বয়সী মানুষের কাঁচা ঘুম ভাঙালে সমস্যা। বাকি রাত আর ঘুম হবে না। আমি নিজে প্রচণ্ড ঝামেলায় আছি, তারপরেও তোমার কাছে ছুটে এসেছি কেন, কারণটা শোনো। তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়াবহ দুঃস্বপ্ন। অবন্তী বলল, আমি মারা গেছি এরকম? না, কারণ মৃত্যু দেখা তো ভালো স্বপ্ন। দিনের বেলা একসময় সে স্বপ্ন বলে যাব, তুমি সেইভাবে ব্যবস্থা নিও। আমি যা স্বপ্নে দেখি তাই হয়। খালেদ মোশাররফ আরাম করে মাছ খাচ্ছেন। তিনি আনন্দিত গলায় বললেন, আজকের খাওয়াটা আমার কাছে কেমন লাগছে জানতে চাও? চাই। মুক্তিযুদ্ধের সময় একবার ২৭ ঘণ্টা পর প্রথম খাবার খাই। দরিদ্র কৃষক, নাম মিজান মিয়া। আমরা ৭ জন ক্ষুধার্ত মানুষ। মিজান মিয়া খাবার দিল গরম ধোয়া ওঠা ভাত, মাসকলাইয়ের ডাল, পেঁয়াজ এবং কাঁচামরিচ। অমৃত এত স্বাদ হবে বলে আমি মনে করি না। খাবারটা খেয়েছিলাম মে মাসের ৯ তারিখে। ওই দিনটা আমি ঘোষণা করেছি মাসকলাই দিবস হিসেবে। ওই দিন রাতে তোমার চাচি আমার জন্য মাসকলাইয়ের ডাল রান্না করে, মোটা চালের ভাত রান্না হয়। আমি তৃপ্তি করে মাটির শানকিতে খাই। তোমার আজকের রান্না ওই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। নভেম্বরের ৪ তারিখকে আমি পাঙ্গাস দিবস ঘোষণা করলাম। প্রতি বছর এই দিনে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাব। অবন্তী বলল, চাচা আমি কি আপনাকে একটি অন্যায় অনুরোধ করতে পারি? পারো। আমার স্যার শফিক সাহেব জেল হাজত থেকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখুন। চিঠি পড়লেই হবে, আমি আলাদা করে কিছু বলবো না। খালেদ মোশাররফ বললেন, তোমার স্যার খুবই সাহসী মানুষ। ১৫ই আগস্টে একা মিছিল বের করে স্লোগান দিচ্ছিল, মুজিব হত্যার বিচার চাই। অবন্তী বিস্মিত হয়ে বলল, এই ঘটনা আমি জানতাম না তো। খালেদ মোশাররফ বললেন, সাহসী মানুষ আমি খুব পছন্দ করি। কেন জানো? আপনি নিজে সাহসী এই জন্যে? না, কারণ সাহসী মানুষেরা একবার মারা যায়, ভিতরা মৃত্যুর আগেই বহুবার মারা যায়। কাওয়ার্ডস চাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বলো দেখি কার লাইন? শেক্সপিয়ার। খালেদ মোশাররফ শফিকের লেখা চিঠিটা ভুরু কুঁচকে পড়লেন। চিন্তিত গলায় বললেন, খুনের আসামিকে হুট করে জেল হাজত থেকে ছাড়িয়ে আনা যায় না। মা, তোমাকে বুঝতে হবে যে দেশে আইনকানুন আছে। অবন্তী বলল, আইনকানুন থাকলে জেলখানার ভেতর ৪ নেতাকে খুন করা হয় কিভাবে? খালেদ মোশাররফ বললেন, তাও তো ঠিক, দেশে আইনকানুন ছিল না, তবে এখন হবে। প্রেসিডেন্ট মোশতাক তার কাঙ্ক্ষিত দেশত্যাগ করেছেন। বিচারপতি সায়েমের কাছে দায়িত্ব দিয়ে আগা মুসলিনের বাড়ির দিকে রওনা হয়েছেন। শেষ হয়েছে তার ৮০ দিনের শাসন। তিনি ক্ষমতায় বসেছিলেন ভোরবেলায়, ক্ষমতা থেকে বিদায় নিলেন ৫ তারিখ মধ্যরাতে। জেল হাজতে শফিক কম্বলের উপর কুকুরকুণ্ডলী অবস্থায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগল, আবার পাগলাঘুঁটি বাজে, আবার পাগলাঘুঁটি। সবাই তাকে বোঝানোর চেষ্টা করল পাগলাঘুঁটি বাজছে না, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। শফিক বলল, ঘণ্টা বাজছে, আমি পরিষ্কার শুনেছি, এখনো ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। শফিক হাঁপাচ্ছে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শফিক তখনও জানে না খালেদ মোশাররফ তার মুক্তির ব্যবস্থা করেছেন। তিনি রমনা থানাকে কঠিন নির্দেশ দিয়েছেন, শফিক নামের মানুষটা যদি নির্দোষ হয় তাকে যেন অতি দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হয়। খালেদ মোশাররফ তখনও জানেন না তার নিজের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতার দাবা খেলায় তিনি হেরে গেছেন। উঠে এসেছেন জিয়াউর রহমান।
নিয়তি তার উপর প্রসন্ন ছিল নাকি তিনি নিয়তির নিয়ন্ত্রণ করেছেন তা পরিষ্কার না। জিয়াউর রহমান খবর পাঠালেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা কর্নেল তাহেরকে। তিনি ব্যাকুল হয়ে জানালেন, বন্ধু, আমাকে উদ্ধার করো। কর্নেল তাহের বন্ধুর আহ্বানে সাড়া দিলেন। জিয়ার মুক্তির বিষয় ত্বরান্বিত হল, কারণ সাধারণ সৈনিকেরা ছিলেন তার পক্ষে। তারা শুরু করলেন সিপাহী বিপ্লব। তাঁরা ক্যান্টনমেন্ট কাঁপিয়ে তুললেন স্লোগানে, সিপাহী সিপাহী ভাই ভাই, হাবিলদারের উপর অফিসার নাই। অফিসাররা সিপাহীদের হাতে মারা পড়তে লাগলেন। সেনাবাহিনীর শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেল। সিপাহীদের হাত থেকে বাঁচার জন্যে অফিসাররা পালিয়ে বেড়াতে লাগলেন। ৭ই নভেম্বরের ভোরবেলাটা অবন্তীর কাছে অন্যরকম মনে হল। কথা নেই, বার্তা নেই, হঠাৎ ঝুম বৃষ্টি, দমকা হাওয়া, ঢাকা শহর ডুবিয়ে দেবে এমন অবস্থা। হঠাৎ আসা বৃষ্টি হঠাৎ থেমে গিয়ে ঝকঝকে রোদ উঠল। সেই রোদ ভেজা গাছের পাতায় কি সুন্দর করেই না মিশে যাচ্ছে। অবন্তী শব্দ করে বলল, বাহ, ঢাকার নীলাকাশে ঝকঝকে রোদ। প্রায় সঙ্গে সঙ্গেই সরফরাজ খান আতঙ্কিত গলায় বললেন, কে কথা বলে, কে? অবন্তী বলল, দাদাজান, আমি কথা বলেছি। সরফরাজ বললেন, তুই না, তোর গলা আমি চিনি, পুরুষের গলা। হারামজাদাটা এসেছে, আসা যাওয়া বন্ধ করতে হবে। হি হ্যাজ নো বিজনেস হিয়ার। বদের বাচ্চা বদ, মতলববাজ মতলব নিয়ে ঘুরছে। দরজা খুলে সরফরাজ বের হলেন। এদিক ওদিক তাকাতে লাগলেন। চাপা গলায় বললেন, বদটা কই? অবন্তী বলল, কোন বদের কথা বলছ? হাফেজ জাহাঙ্গীর? সে আসেনি দাদাজান, আমি কথা বলছিলাম। তুমি আমার কথা শুনেছ। আমার ধারণা তোমার জ্বর বেড়েছে, জ্বরের ঘোরে মাথা এলোমেলো, যাও শুয়ে থাকো। সরফরাজ খান বললেন, আমি পরিষ্কার বটটার গলা শুনলাম। ঢাকার আকাশে যুদ্ধ, এইসব হাবিজাবি কথা বলছে। হাবিজাবি কথা আমি বলছিলাম। আর দাদাজান শোনো, কথায় কথায় একজন মানুষকে বদের বাচ্চা এইসব বলবে না। বদকে বদ বলবো না। অবন্তী বলল, হাফেজ জাহাঙ্গীর আর যাই হোক, বদ না। তুই বুঝে ফেলেছিস? হ্যাঁ, বুঝে ফেলেছি। তুমি বিছানায় গিয়ে শোও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সরফরাজ খান ক্ষুব্ধ গলায় বললেন, আমার সেবা লাগবে না। তুই বদটার জন্য তোর সেবা জমা করে রাখ। হাফেজ জাহাঙ্গীর এক বদ, আর তুই আর এক বদনী। অবন্তী বলল, ভালো বলেছ তো, বদ বদনী, মিস্টার অ্যান্ড মিসেস বদ বদনী। সরফরাজ খান অবন্তীর মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করলেন। অবন্তী মগ ভর্তি চা নিয়ে ছাদে চলে গেল। সুন্দর একটা সকাল নষ্ট হতে দেওয়া ঠিক না। ছাদের কামিনী গাছে গতরাতে ফুল ফুটেছে। ছাদ ভর্তি কামিনী ফুলে সুঘ্রাণ। মগে চুমুক দিয়ে অবন্তী বলল, বাহ, কি অদ্ভুত গন্ধ। বলতে বলতেই তার চোখে পড়ল হাফেজ জাহাঙ্গীর আসছেন। কাকতালীয় ব্যাপার তো বটেই। দাদাজান হাফেজ জাহাঙ্গীরের কথা বললেন। সঙ্গে সঙ্গেই তার দেখা পাওয়া গেল। কে বলবে কেন এত ঘন ঘন কাকতালীয় ব্যাপার ঘটে? হাফেজ জাহাঙ্গীরের হাতে বিশাল এক টিফিন ক্যারিয়ার। নিশ্চয়ই টিফিন ক্যারিয়ার ভর্তি উরুষের খাবার। নভেম্বরের ৬ তারিখ উরুষ হওয়ার কথা। অবন্তী নিচে নেমে এলো। হাফেজ জাহাঙ্গীর বললেন, কেমন আছো মাইমুনা? অবন্তী বলল, মাইমুনা কেমন আছে আমি জানি না, তবে আমি ভালো আছি। টিফিন ক্যারিয়ারে কি উরুষের খাবার? খাবার না, সিন্নি, উরুষের সিন্নি। দরজায় দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন। হাফেজ জাহাঙ্গীর বললেন, ঘরে ঢুকব না, এখন চলে যাব। কিছুক্ষণ আগে ইশারা পেয়েছি আমার মা মারা গেছেন, তার নামাজের জানাজা পড়তে হবে। অবন্তী বলল, ইশারা কে দিল? আপনার পোষা জিন? জাহাঙ্গীর জবাব দিলেন না। ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ক্লান্ত গলায় বললেন, সিন্নিটা উজু করে খেও। জীবজন্তু পশু পাখিকে খেতে দিও না। তাদের কেন সিন্নি খেতে দেওয়া যাবে না? পশু পাখি জীবজন্তুকে খাওয়ানোর দায়িত্ব মানুষের না, এই দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। অবন্তী বলল, দরজায় দাঁড়িয়ে কতক্ষণ আর বকবক করবেন? ঘরে এসে বসুন, আমার সঙ্গে সকালের নাস্তা করুন। মাইমুনা, আমি রোজা রেখেছি। রোজা ভাঙুন? রোজা ভাঙব? হ্যাঁ। হাফেজ জাহাঙ্গীর হতভম্ব গলায় বললেন, আল্লাহ পাকের নামে যে রোজা রেখেছি তা তোমার কথায় ভাঙব? হ্যাঁ, সব মানুষের ভেতরই আল্লাহ অবস্থান করেন, কাজেই আমার কথা এক অর্থে আল্লাহ পাকেরই কথা। জাহাঙ্গীর হতাশ গলায় বললেন, আমি রোজা ভাঙব, তবে তোমার কথা আল্লাহ পাকের কথা, এই ধরনের আলাপ আর করবে না। আচ্ছা, করব না। সরফরাজ খান ঘুম ভেঙে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। হাফেজ জাহাঙ্গীর নাশতা খাচ্ছেন,
তার প্লেটে লুচি তুলে দিচ্ছে অবন্তী। তিনি বরটার গলা ঠিকই শুনেছেন। অবন্তী কি কোনো মতলব পাকাচ্ছে? হাফেজ জাহাঙ্গীর সরফরাজ খানের দিকে তাকিয়ে বললেন, নাশতা খাচ্ছি, এই জন্যে সালাম দিলাম না। খাওয়া খাদ্য গ্রহণ করা হলো ইবাদত। ইবাদতের সময় মানুষকে সালাম দেওয়া যায় না। সরফরাজ খান খড়খড়ে গলায় বললেন, কি জন্য এসেছ? উরুষের সিন্নি নিয়ে এসেছি। উরুষের সিন্নি নিয়ে বিদায় হয়ে যাও। জি আচ্ছা। সরফরাজ খান বললেন, জি আচ্ছা না, নাশতা শেষ করেই বিদায়। জি আচ্ছা। অবন্তী তার দাদাজানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাফেজ জাহাঙ্গীরকে বলল, আপনি নাশতা শেষ করে আমার সঙ্গে ছাদে যাবেন। ছাদে আমরা চা খাবো, তারপর যাবেন। হাফেজ জাহাঙ্গীর যখন লুচি খাচ্ছেন তখন আরেকটি কাকতালীয় ব্যাপার ঘটছে। লুচি খাচ্ছে শফিক। তার পেটে লুচি তুলে দিচ্ছেন রমনা থানার ওসি শামসুদ্দিন পাটোয়ারি। ওসি সাহেব তাকে জেল হাজত থেকে নিয়ে এসেছেন। ওসি সাহেব বললেন, আপনার জন্যে সুসংবাদ আছে, চা খেয়ে বাসায় চলে যান, আপনার বিরুদ্ধে কোনো চার্জ নেই। শফিক অবাক হয়ে তাকিয়ে আছে। তার মন বলছে ওসি সাহেব তার সঙ্গে তামাশা করছেন। চা, সিগারেট, মুক্তি সবই পুলিশের তামাশার অংশ। পুলিশ মিলিটারি সাধারণ মানুষ না, তাদের তামাশা সাধারণ মানুষের মতো না। শফিক নিশ্চিত চায়ে চুমুক দেওয়ার পরপরই তাকে নিয়ে যাওয়া হবে গুদাম ঘরের মতো কোনো ঘরে। সেখানে মারা শুরু হবে। মার খাওয়ার প্রস্তুতি শফিক নিয়ে রেখেছে। আলিম ডাকাতের দেওয়া 2টি ট্যাবলেট তার বুক পকেটে। চা খেতে খেতে এক ফাঁকে ট্যাবলেট 2টি খেয়ে ফেলতে হবে। মার শুরু হলে দমে দমে বলতে হবে, হুয়াল হাইউল কাইয়ুম। আল্লাপাকের এই পবিত্র নাম পড়ার ফলে মারের কারণে কোনো ব্যথাবোধ হবে না। শামসুদ্দিন পাটোয়ারি বললেন, আপনি চা খাচ্ছেন না, সিগারেটও খাচ্ছেন না, ব্যাপার কি? শফিক বলল, ভয় লাগছে স্যার। শামসুদ্দিন বললেন, আমাকে বলা হয়েছে আপনি অতি সাহসী একজন মানুষ, আর আপনি ভয় পাচ্ছেন? পাচ্ছি স্যার। আপনাকে সাহসী মানুষ কে বলেছে জানতে চান? জি না, চাই না। আশ্চর্য ব্যাপার, জানতে চাইছেন না কেন? আপনাকে সাহসী মানুষ বলেছেন সেনা প্রধান খালেদ মোশাররফ। তিনি ভুল কথা বলার মানুষ না। ওনার কারণেই তড়িঘড়ি করে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বুঝেছেন? জি স্যার। আপনি তো ঢাকাতেই থাকবেন। শফিক বলল, জি না স্যার, গ্রামে মায়ের কাছে চলে যাব, আর আসব না। ঢাকা শহর আমার মতো অভাজনের জন্যে না। শামসুদ্দিন বললেন, অভাজন মানে কি? শফিক বলল, অভাজন হল আমজনতা। প্রাক্তন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক তার আগামো সেলেনের ছাদে পাটি পেতে বসে আছেন। তাকে সকালের নাশতা দেওয়া হয়েছে। এখানেও লুচি, লুচির সঙ্গে নেহারি। তিনি নাশতা খাওয়া শুরু করেননি। পাশে রাখা ফিলিপস ট্রানজিস্টার রেডিওতে সকালের খবর শুনছেন। তবে তার দৃষ্টি চিলেকোঠার দরজার দিকে। তার মনে হচ্ছে দরজার ওপাশে কে যেন দাঁড়িয়ে পাইপ টানছে। তিনি তামাকের গন্ধও পাচ্ছেন, পরিচিত গন্ধ, অ্যারেন মোর। খন্দকার মোশতাক বললেন, কে ওখানে? কে? ভারী গলায় কেউ একজন বলল, আমি। এই গলাস্বর খন্দকার মোশতাকের অতি পরিচিত। তার শরীর হিম হয়ে গেল, বুকে ব্যথা শুরু হল। ইদানিং তার এই সমস্যা হচ্ছে। তিনি মৃত মানুষদের আশেপাশে দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। মনে হয় তিনি দ্রুত মস্তিষ্ক বিকৃতির দিকে যাচ্ছেন। গতরাতে ঘুমাবার সময় দেখলেন হামিদ তার বিছানার এক কোনায় বসে আছে। হামিদ লঞ্চ ডুবিতে 5 বছর আগে মারা গেছে। হামিদের কাজ ছিল তার গা হাত পা টিপে দেওয়া। মৃত একজন মানুষকে তার বিছানার পাশে বসে থাকতে দেখে মোশতাক সাহেবের বুকে ধাক্কার মতো লাগল। তার হাঁপানির টান উঠে গেল। হামিদ বলল, স্যারে শৈল কেমন? মোশতাক বললেন, ভালো। শৈল টিপার লোক কি রাখছেন? না। হামিদ বলল, আসেন আর অল্প কিছুদিন, শৈল টিপার লোক না হইলেও চলবে। হামিদের কথা শুনে মোশতাক হতভম্ব। অল্প কিছুদিন আছেন এর মানে কি? তিনি এখন সবকিছু থেকে অবসর নেয় একজন মানুষ। মারামারি কাটাকাটির মধ্যে তার থাকার কিছু নেই। তিনি চেষ্টায় আছেন কানাডায় তার ভাগ্নির কাছে চলে যেতে। দেশ গোল্লায় যাওয়া শুরু করেছে, গোল্লায় যাক। তিনি কানাডার মন্ট্রিলে থাকবেন তার ভাগ্নির কাছে। সেখানে বাড়ির ব্যাকইয়ার্ডে নাকি হরিণ আসে, হাত থেকে খাবার খায়। তিনি সেখানে হরিণকে খাবার খাওয়াবেন। খুব যখন ঠান্ডা পড়বে তখন ফায়ারপ্লেসের সামনে বসে আগুন তাপাবেন। লাল পানি খাওয়ার অভ্যাস তার নেই, তবে শীতের দেশে খাওয়া যেতে পারে। কথায় আছে, জসমিন দেশে যদাচার। খুব ঠান্ডা পড়লে লাল পানির বোতল নিয়ে ফায়ারপ্লেসের সামনে বসলে কার কি বলার থাকবে? আর যাই হোক, ছোকরা মেজররা তাকিয়ে থাকবে না।
খালেদ মোশাররফ কফির মগ হাতে বসে আছেন। সিপাহী বিদ্রোহের কথা তাঁকে জানানো হয়েছে। অবস্থা যে ভয়াবহ এই খবরও দেওয়া হয়েছে। সাধারণ সৈনিকদের হইচই এবং স্লোগান শোনা যাচ্ছে। শুধু স্লোগান দিয়েই তারা চুপ করে থাকছে না, কিছুক্ষণ পরপর আকাশে গুলিবর্ষণ করছে। তাদের স্লোগান হল, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। খালেদ মোশাররফ অফিস মেসে বসে আছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না। তবে তার দীর্ঘদিনের সাথী রংপুর ক্যান্টনমেন্ট থেকে ছুটে আসা মেজর হুদা ও মেজর হায়দারকে আতঙ্কে অস্থির হতে দেখা গেল। তারা বারবার জীবনের নিরাপত্তা চেয়ে নানান জায়গায় টেলিফোন করতে লাগলেন। একটা পর্যায়ে খালেদ মোশাররফ বললেন, নতজানু হয়ে জীবন ভিক্ষা করে নিজেদের ছোট না করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া ভালো। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে তার স্ত্রী সালমাকে টেলিফোন করে এই মুহূর্তে ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে যেতে বললেন। সালমা বললেন, তোমাকে একা ছেড়ে যাব? মোশাররফ বললেন, হ্যাঁ, আমার 3 মেয়েকে টেলিফোন দাও। ওদের গলার শব্দ শুনি, কে জানে হয়তো আর শুনব না। সালমা আর্তধ্বনি বের করলেন। এইসব কি বলছো? খালেদ মোশাররফ বললেন, আমার 3 রাজকন্যাকে দাও। তিনি তার 3 রাজকন্যাকে বললেন, তোমাদের মধুর হাসি, ভালোবাসি ভালোবাসি। মেয়েদের সঙ্গে এটি তার পুরনো খেলা। বাবার গলা শুনে 3 মেয়ে খিলখিল করে হাসছে। এরপর তিনি টেলিফোন করলেন সরফরাজ খানকে। তাদের মধ্যে কি কথা হলো জানা গেল না। তবে সরফরাজ খান তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বের হলেন। কোথায় গেলেন কেউ জানে না। তিনি আর ফিরে এলেন না। তার বেবি অ্যান্টিন গাড়ি ক্যান্টনমেন্টের বাইরে পড়ে থাকতে দেখা গেল। 7ই নভেম্বর খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বিপ্লবের নামে অফিসার হত্যার ব্যাপারটা সাধারণ সৈনিকেরা করত। খালেদ মোশাররফের ব্যাপারে এই দায়িত্ব 2 জন অফিসার পালন করেন। তারা হলেন ক্যাপ্টেন আসাদ ও ক্যাপ্টেন জলিল। মজার ব্যাপার হল, এই 2 জনকেই খালেদ মোশাররফ অত্যন্ত পছন্দ করতেন। কে ফোর্সের অধীনে এই 2 জন খালেদ মোশাররফের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এদের মধ্যে ক্যাপ্টেন আসাদকে তিনি জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন। অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশাররফের মৃতদেহ ক্যান্টনমেন্টের রাস্তায় খেজুর গাছের নিচে অপমানে ও অবহেলায় পড়ে আছে। রাস্তার একটা কুকুর অবাক হয়ে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। কালাপাহাড়ও অবাক হয়ে শফিককে দেখছে। সে আনন্দ সামলাতে পারছে না। শফিক বসে আছে মোল্লার চায়ের দোকানের সামনের বাঁশের বেঞ্চে। কালাপাহাড় কিছুক্ষণ পরপর শফিককে চক্কর দিচ্ছে। প্রতিবারই চক্কর শেষ করে সে শফিককে দেখছে। শফিক বলল, কিরে, আমাকে দেখে খুশি হয়েছিস? কালাপাহাড় ঘোঁচ জাতীয় শব্দ করল। শফিক বলল, বিরাট ঝামেলায় পড়ে গিয়েছিলাম, উদ্ধারের আশা ছিল না। খালেদ মোশাররফ সাহেবের দয়ায় উদ্ধার পেয়েছি। শোন কালাপাহাড়, আমি যতদিন বেঁচে থাকব খালেদ সাহেবের গুণগান করব, তুইও করবি। কালাপাহাড় আবারও ঘোঁচ শব্দ করল। শফিক বলল, এই কদিন খাওয়া দাওয়া খুব কষ্ট হয়েছে, আর হবে না। মাকে যখন দেখতে যাব তোকেও নিয়ে যাব, ঠিক আছে? কালাপাহাড় জবাব দিল না, শুধু মাথা নাড়ল। শফিক বলল, খালেদ মোশাররফ সাহেব আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলব না। যেদিন ভুলব সেদিন থেকে আমি কুকুরের বাচ্চা। কর্নেল তাহের তার অনুগত সৈন্যবাহিনীর সাহায্যে জেনারেল জিয়াকে মুক্ত করে সিপাহী বিপ্লবের সূচনা করেন। সিপাহীরা গগনবিদারী স্লোগান দিতে শুরু করল, জেনারেল জিয়া জিন্দাবাদ। কর্নেল তাহেরকে জড়িয়ে ধরে আবেগমথিত কণ্ঠে জিয়া বললেন, বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলব না। জেনারেল জিয়া কর্নেল তাহেরের উপকার মনে রেখেছিলেন কিনা তা আমরা জানি না। তবে তিনি যে কর্নেল তাহেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন তা আমরা জানি। দুঃখিনী বাংলাদেশের প্রদীপসম সন্তানেরা একে একে নিভে যেতে শুরু করল। রাত 1টা। অবন্তী ছাদে বসে আছে। খালেদ মোশাররফের মৃত্যুর সংবাদ সে কিছুক্ষণ আগে পেয়েছে। অনেক ঝামেলা করে সেই খবর পেয়েছে কর্নেল তাহেরের কাছ থেকে। কর্নেল তাহেরকে অবন্তী ভালো চেনে। খালেদ মোশাররফের সঙ্গে তিনি অবন্তীদের বাড়িতে 2 বার এসেছেন। দেশ পরিচালনায় তার চিন্তাভাবনা অবন্তীকে আগ্রহ নিয়ে বলেছেন। অবন্তী কাঁদতে কাঁদতে বলল, তাহের চাচা, উনি কি বীরের মতো মারা গেছেন? কর্নেল তাহের বললেন, হ্যাঁ। তিনি মেজর হুদাকে বলেছিলেন, সাধারণ সৈনিকেরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হত্যা করবে। তাদের কাছে জীবন ভিক্ষা করে নিজেকে ছোট করবে না। মৃত্যুর জন্য তৈরি হও। নাও, একটা সিগারেট খাও। তাকে যখন গুলি করা হয় তখন তিনি নির্বিকার ভঙ্গিতেই সিগারেট টানছিলেন। অবন্তিমা, কাঁদবে না। বি এ ব্রেভ গার্ড। খালেদ মোশাররফের ধ্যান ধারণা আমার পছন্দ না।
রাষ্ট্র ক্ষমতা দখল করা। তারপরেও সাহসী মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। অবন্তী তার দাদাজানের অপেক্ষায় পুরো রাত ছাদে জেগে কাটাল। ভোররাতে সে অদ্ভুত এক দৃশ্য দেখল। এই দৃশ্যের কথা পরে বিস্তারিত বলা হবে। রাধানাথবাবুর আদর্শলিপি প্রেসের সামনে শফিক দাঁড়িয়ে আছে। ঠিক বুঝতে পারছে না সে কি বাড়িতে ঢুকবে নাকি গেট থেকে চলে যাবে। যে মানুষটার জন্য এই বাড়ি তার নিজের মনে হতো, সেই মানুষ তো নেই। আজ আর কেউ তাকে বলবে না, টিসিবির একটা স্লিপ আছে, নিয়ে যাও, একটা প্যান্ট বানাও। এক প্যান্ট কতদিন পরবে? প্যান্ট বেচারারও তো বিশ্রাম দরকার। শফিকের পাশেই কালা পাহাড়। সে থাবা গেড়ে বসে আছে, তাকে চিন্তিত দেখাচ্ছে। শফিক বলল, কালা পাহাড়, ভেতরে যাব নাকি গেট থেকে চলে যাব? কালা পাহাড় ঘেউ করে জবাব দেওয়ার আগেই আদর্শলিপি প্রেসের পিয়ন ফণির গলা শোনা গেল। আরে শফিক স্যার। শফিক বলল, কেমন আছো ফণি? ফণি বলল, আমরার কথা বাদ দেন, আপনি ছিলেন কই? আপনারে সবে মিল্লা হারিকেন জ্বালায় খুঁজতেছে। আপনারে না পাইয়া ম্যানেজার শশাঙ্কবাবু পাগলা কুত্তার মতো হইছেন। প্রেসের ভেতর থেকে টেন্ডল মেশিনের ঘটঘট শব্দ আসছে। এর অর্থ মেশিন চলছে। জগতে কারোর জন্যে কিছু আটকে থাকে না, এটাই মনে হয় আদি সত্য। স্যার, ভিতরে আসেন, ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলেন, উনি আপনার জন্য বিশেষ ব্যস্ত। শশাঙ্ক তার জন্য বিশেষ ব্যস্ত শুনে শফিক খানিকটা গুটিয়ে গেল। প্রেসের ম্যানেজার শশাঙ্ক তাকে কোনো এক বিচিত্র কারণে অপছন্দ করে। শফিক বলল, আমাকে প্রয়োজন কেন? শশাঙ্কবাবুরে জিগান, সেই আপনারে বলবে। আপনার জন্য বিরাট ভালো খবর আছে। শফিক বলল, বিরাট ভালো খবরটা তোমার মুখেই শুনি। ফণি বলল, রাধানাথবাবু এই প্রেস আর তার বিষয় সম্পত্তি সব আপনারে দিয়া গেছেন। তার মৃত্যু হইলে আপনারে মুখাগ্নি করতে বলে গেছেন। আপনারে না পাইয়া শশাঙ্কবাবু মুখাগ্নি করেছেন। হতভম্ব শফিকের মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্নের কোনো অংশ। স্বপ্নে অতি অবাস্তব বিষয় বাস্তব মনে হয়। রাধানাথবাবু কেন শুধু শুধু শফিককে সব দান করবেন? সে তার কে? বিষয়টা স্বপ্নে ঘটছে, ইচ্ছাপূরণ স্বপ্ন। শফিক এক ধরনের ঘোর নিয়ে প্রেসে পা দিল। ম্যানেজারের খুপড়ি ঘরে প্রবেশ করল। ম্যানেজার শশাঙ্ক বললেন, খবর পেয়েছেন না? কি খবর? রাধানাথবাবুর সব বিষয় সম্পত্তির আপনি ওয়ারিশ। শফিক বলল, কেন? শশাঙ্ক বিরক্ত মুখে বললেন, আমি কি করে বলবো কেন? যিনি বলতে পারতেন তিনি খুন হয়েছেন। আপনি এসেছেন, ভালো হয়েছে। সব আমার কাছ থেকে বুঝে নিন। আমি পাজির দেশে থাকব না, ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়াতে আমার জ্যাঠা আছেন। প্রেস চালাবার জন্যে আপনার একজন ভালো ম্যানেজার লাগবে। প্রেস বিক্রি করে ক্যাশ টাকাও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যদি বিক্রি করতে চান আমাকে বলবেন, আমার হাতে ভালো খদ্দের আছে। ম্যানেজার চোখ মুখ কুঁচকে শফিকের দিকে তাকিয়ে আছেন। তাঁর হাতে পাইপ, তিনি বেশ কায়দা করে পাইপে টান দিচ্ছেন। শফিক এই পাইপ চেনে, রাধানাথবাবুর পাইপ। রাধানাথবাবু উইল করে শফিকে যা দিয়ে গেছেন তা হল ধানমন্ডির ৩ নম্বর রোডে ১০ কাঠার একটি জমি। জমির ওপর বিশাল একতলা বাড়ি আছে। বাড়িটা ইউনিভার্সিটির গ্রাউন্ড কমিশনের কাছে ভাড়া দেওয়া। ২, একটি ভক্সওয়াগন গাড়ি এবং একটি পিকআপ। পিকআপ পুরনো হলেও ভক্সওয়াগন গাড়িটা নতুন। ৩, ব্যাংকে জমা ২১,২৬,০০০ টাকা। ৪, আদর্শলিপি ছাপাখানা। ৫, মোহাম্মদপুরে ২০ কাঠার একটা প্লট। ৬, সাভারে ১০ একর জায়গা নিয়ে একটা বাগান বাড়ি। শশাঙ্কবাবু বড় করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, ভগবান যাকে দেন ১০ হাতে দেন। আপনাকে দিয়েছেন। ছিলেন স্ট্রিট বেগার, হয়েছেন মহারাজা। শফিক বলল, ভগবান আমাকে কিছু দেননি, রাধানাথবাবু দিয়েছেন। জিনিস একই। ভগবান তো নিজের হাতে কিছু দিবেন না, অন্যের হাতেই দিবেন। যাই হোক, বিষয় সম্পত্তি, ব্যাংকের টাকা পয়সা সবই আপনাকে আমি বুঝিয়ে দিব। কোনো ঝামেলা করব না। বিনিময়ে আপনি আমাকে ১০ লাখ টাকা দিবেন। খালি হাতে ইন্ডিয়া যেন না যাই। রাজি আছেন? মাত্র ১০ লাখ চেয়েছি, সামান্যই চেয়েছি। ম্যানেজার শশাঙ্কের কথার জবাব না দিয়ে আচমকা শফিক বলল, আপনি কি পুলিশের কাছে রাধানাথবাবুর খুনি সন্দেহভাজনের তালিকায় আমার নাম বলেছেন? শশাঙ্ক বলল, বলতে পারি। তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আপনার নাম মনে এসেছে, বলে ফেলেছি। এই তথ্য জেনেছেন কার কাছ থেকে? পুলিশের কাছ থেকে। শফিক বলল, এটা আমার অনুমান। আমার অনুমান শক্তি ভালো। আমি অনুমানে পাচ্ছি রাধানাথবাবুর মৃত্যুর সঙ্গে আপনি জড়িত। রাধানাথবাবু মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন। তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত তারা কেউ পার পাবে বলে আমি মনে করি না। এভরিবডি ইজ পেইড ব্যাক বাই হিজ ওন কয়েন।
সবাইকে নিজের পয়সার হিসাব দিতে হবে, আপনাকেও দিতে হবে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? না, আমি কাউকে ভয় দেখাই না। শশাঙ্ক গলা নিচু করে বললেন, শফিক সাহেব শোনেন, আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন, এটা মাথার মধ্যে রাখবেন। দলিল দস্তাবেজ লাভ করে দিলে আপনি কিছুই পাবেন না, বুড়া আঙ্গুল চুষবেন। রাধানাথবাবুর দুঃসম্পর্কের এক ভাগ্নে আছে, পরিমল, বিরাট মস্তান, সিনেমা হলের গেটকিপার। সে খবর পেলে ছুটে এসে সবকিছু দখল করবে। বুঝেন ঘটনা? শফিক চুপ করে রইল। শশাঙ্ক বললেন, এত বড় বিষয় সম্পত্তি পেয়েছেন, আসুন সেলিব্রেট করি। মাল খাওয়ার অভ্যাস আছে? মাল কি? কারণ বাড়িকে বলে মাল, সহজ ভাষায় মদ। দেবদাস যে জিনিস খেয়ে লিভার পচিয়ে ফেলেছিল সেই জিনিস। আমার মদ্যপানের অভ্যাস নেই। অভ্যাস নেই, অভ্যাস করুন। নিজের রোজগারের ধন উড়ানো যায় না, পরের ধন উড়ানো যায়। আমার কাছে ভালো বিলাতি জিনিস আছে, স্কটল্যান্ডে যে জিনিসের জন্ম। আসুন দুই ভাই মিলে ফিনিশ করে দিই। শফিক বলল, আপনি একা ফিনিশ করুন, আমি এখন উঠব। যাবেন কোথায়? রাধানাথবাবুর শোবার ঘরে শুয়ে থাকুন, সবই তো আপনার। শফিক কিছু না বলে উঠে দাঁড়াল। শশাঙ্ক বললেন, রিকশা করে কিংবা হেঁটে হেঁটে যাবেন না, এখন আপনার গাড়ি আছে, চলাফেরা করবেন গাড়িতে। যে কদিন পারেন পরের ধনে পোদ্দারি করে যান। আসমান থেকে যে ধন আসে সেই ধন আবার আসমানে উঠে যায়, বুঝলেন? বোঝার চেষ্টা করছি। শশাঙ্ক বললেন, পুরো রাধানাথ কেন সব সম্পত্তি আপনাকে দিয়ে গেছে তার কারণ আমি বের করেছি, শুনতে চান? চাই। আপনার যেমন অনুমান শক্তি ভালো, আমারও ভালো। চিরকুমার রাধানাথ বাবুর আপনি ছিলেন যৌন সঙ্গী। চিরকুমারদের মধ্যে এইসব আলামত থাকে। শফিক বলল, মহাপুরুষ পর্যায়ের একজন মানুষকে আপনি আপনার পর্যায়ে নামিয়ে এনেছেন। শশাঙ্ক মুখ কুঁচকে বললেন, মহাপুরুষ মহাপুরুষ করবেন না। মহাপুরুষ থাকে ডিকশনারিতে, ডিকশনারির বাইরে থাকে বিকারগ্রস্ত পুরুষ। শফিকের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তা তাকে দেখলে মনে হবে না। সে মাথা নিচু করে হাঁটছে। তার পেছনে পেছনে যাচ্ছে কালা পাহাড়। শফিক কালা পাহাড়ের সঙ্গে গল্প করতে করতে এগুচ্ছে। শফিকের এখন ধারণা কালা পাহাড় তার সব কথা বুঝতে পারে। কেমন আছিস রে কালা পাহাড়? ভালো থাকলে একবার ঘেউ করবি, খারাপ থাকলে দুইবার। ঘেউ? তাহলে ভালোই আছিস, গুড। আমিও ভালো আছি। লটারির টিকিট পেয়েছি। লটারি কি বুঝিস? বুঝতে পারলে একবার ঘেউ করবি, না পারলে দুইবার। ঘেউ ঘেউ। লটারি হলো কোনো কারণ ছাড়াই টাকা পয়সা পাওয়া। আরও সহজ করে বলি, মনে কর তুই একা একা হাঁটছিস, হঠাৎ আকাশ থেকে তোর সামনে একটা প্যাকেট পড়ল। তুই কাছে গিয়ে দেখলি প্যাকেট ভর্তি বিরিয়ানি, চালের চেয়ে মাংস বেশি। কি বললাম বুঝতে পারলি? বুঝতে পারলে একবার ঘেউ। ঘেউ। রাতে কি খেতে চাস বল? লটারির খানা খাবি? লটারির খানা কি জিনিস বুঝতে পারছিস না? আমরা অবন্তীদের বাড়িতে যাব। অবন্তী দরজা করলে তাকে বলবো, অবন্তী প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কোনো খাবারের ব্যবস্থা কি করতে পারবে? অবন্তী যেসব খাবার আমাদের সামনে দেবে তা হবে লটারির খাবার, বুঝেছিস? অবন্তীদের বাড়িতে অবন্তী গত 3 দিন হল সম্পূর্ণ একা বাস করছে। কাজের মেয়ে রহিমা একবেলার জন্যে তার বোনের বাড়িতে গিয়েছিল, আর ফেরেনি। বাড়ির দারোয়ান কালাম কাজের মেয়ের খোঁজে গিয়ে আর ফেরেনি। অবন্তীর ধারণা পুরো ঘটনাটা এই দুজন যুক্তি করে ঘটিয়েছে, টাকা পয়সাও সরিয়েছে। সরফরাজ খানের বিছানার পাশের টেবিলে লাল রঙের ছোট্ট ট্রানজিস্টার রেডিও ছিল, সেই রেডিও এখন দেখা যাচ্ছে না। কালাম না ফেরায় অবন্তী আনন্দিত। সরফরাজ খান নিখোঁজ হওয়ার পরপরই কালামের আচার আচরণে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সে অন্যরকম দৃষ্টিতে এখন অবন্তীকে দেখে। এইসব দৃষ্টি মেয়েরা খুব ভালো বুঝতে পারে। অনেকক্ষণ কড়া নাড়ার পর অবন্তী এসে দরজা খুলল। শফিক বলল, ঘরে কি কোনো খাবার আছে? আমি এবং কালা পাহাড় আমরা দুজনেই খুব ক্ষুধার্ত। আছে, ঘরে প্রচুর খাবার আছে। তোমাকে এমন অসুস্থ লাগছে কেন? শরীর খারাপ? অবন্তী বলল, শরীর ঠিকই আছে, শুধু আমার দাদাজান নিখোঁজ হয়েছেন। বলো কি? আমার ধারণা উনি মারা গেছেন। আপনার পক্ষে কি আজ রাতটা এই বাড়িতে থাকা সম্ভব? আমি একা বাস করছি, রাতে এক ফোঁটা ঘুমোতে পারছি না। শফিক বলল, আমি থাকব, কালা পাহাড় থাকবে, তুমি নিশ্চিন্ত মনে ঘুমাও। অবন্তী বলল, থ্যাংক ইউ। শফিক বলল, আমি সকাল থেকেই তোমার দাদাজানের খোঁজে নেমে পড়ব, পাত্তা বের করে ফেলব। কালা পাহাড়কে রেখে যাব, সে তোমাকে পাহারা দেবে। কালা পাহাড় চাপা আওয়াজ করছে, সে বসেও নেই, শরীর টান টান করে দাঁড়িয়ে আছে।
এদিক ওদিক তাকাচ্ছে। তাকে ভীত এবং শঙ্কিত মনে হচ্ছে। অবন্তী বলল, আপনার কুকুরটা এরকম করছে কেন? শফিক বলল, জানি না কেন এরকম করছে। অবন্তী বলল, আমি জানি কেন এরকম করছে। আপনি খাওয়া দাওয়া শেষ করুন, তারপর আপনাকে বলবো। শুনে আপনার বিশ্বাস হবে না, তবে আমি মিথ্যা বলি না। আমাদের দাদাজানের, আমার বাবা এবং মার প্রচুর মিথ্যা বলার অভ্যাস, কিন্তু আমি এই সমস্যা থেকে মুক্ত। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়াল। পড়ছিলাম এর ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।